তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। এই ক্লাসটা নিতে অনেকটাই দেরি হয়ে গেল ডিউ টু ইলেকশনস এন্ড আদার্স অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, আশা করি এরপর থেকে আবার ক্লাসগুলো তোমাদের রেগুলারলি আসবে। আজকে আমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর শেষের দিকে যেটুকু রয়েছে সেটা আমরা পড়বার চেষ্টা করব। আমরা অলরেডি যেটা পড়ছি সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি বার করছি এবং সেটা স্যালো ফাউন্ডেশনের জন্য আমরা বার করছি। স্যালো ফাউন্ডেশনের জন্য আমরা বার করতে গিয়ে এখন অবধি আমরা যা যা পড়েছি যেগুলোর মধ্যে আমরা স্যালো ফাউন্ডেশন বিয়ারিং ক্যাপাসিটি কি করে বার করব থ্রু অ্যানালাইটিক্যাল মেথড, ডিফারেন্ট মেথডস আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা আগেই জানতাম যে বিয়ারিং ক্যাপাসিটি বার করবার জন্য মূলত আমরা যে দুটো প্রসেস ইউজ করি, একটা হচ্ছে কি অ্যানালাইটিক্যাল প্রসেস আর আরেকটা হচ্ছে কি আমরা প্র্যাকটিক্যাল ভাবে, প্র্যাকটিক্যাল অর এক্সপেরিমেন্টাল, কি প্র্যাকটিক্যাল অর এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, তো আমরা অ্যানালিটিক্যাল যে প্রসেসগুলো আছে সেই সমস্ত প্রসেসগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রসিডিওর। প্র্যাকটিক্যাল প্রসিডিওরের মধ্যে মূলত দু ধরনের টেস্ট হয়। একটা হচ্ছে প্লেট লোড টেস্ট, কি হয়, একটা হচ্ছে প্লেট লোড টেস্ট আর আরেকটা হয় হচ্ছে পেনিট্রেশন টেস্ট। পেনিট্রেশন টেস্ট দু ধরনের টেস্ট হয়, প্লেট লোড টেস্ট এন্ড পেনিট্রেশন টেস্ট। পেনিট্রেশন টেস্ট আবার দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার হচ্ছে এসপিটি অর্থাৎ স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, আর একটা হচ্ছে কোন পেনিট্রেশন টেস্ট বা সিপিটি। আমরা এসপিটিটাই পড়বো কারণ এসপিটিটাই সাধারণত এক্সামের জন্য দরকার পড়ে। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল মেথড টু ডিটারমাইন দ্য বিয়ারিং ক্যাপাসিটি। এন্ড আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে প্লেট লোড টেস্টের মাধ্যমে কি করে করা হয়, এন্ড পেনিট্রেশন টেস্টের মধ্যে এসপিটিটা দিয়ে কিভাবে আমরা করি। দুটো টেস্ট কেন আমি পড়াচ্ছি, দুটো টেস্টের জন্য কেন আমি আলাদা করে আজকে একটা ক্লাস নিচ্ছি, বিকজ অফ এই দুটো টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এক্সামে জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, তার সাথে সাথে তোমরা যারা পরবর্তীকালে প্র্যাকটিক্যালি কাজও করবে এই দুটো টেস্ট কিন্তু খুব হয়। ওকে, এই দুটো টেস্ট কিন্তু তোমাকে এই দুটো টেস্টের সাথে তোমাকে কিন্তু ফ্যামিলিয়ার থাকতে হবে। এই টেস্টের ইনস্ট্রুমেন্টের কিভাবে সজ্জাক্রমটা হয়, পুরো ব্যাপারটা সম্পর্কে তোমার যদি একটু জ্ঞান না থাকে তাহলে ইনপ্র্যাকটিক্যালি যখন তুমি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে তখন কিন্তু তোমার সমস্যা হতে পারে। সো এই দুটো টেস্ট কিন্তু আমাদেরকে জানতেই হবে। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর খুব ইম্পর্টেন্ট দুটো টেস্ট, প্লেট লোড টেস্ট এন্ড পেনিট্রেশন টেস্টের মধ্যে আমরা এসপিটি পড়বো। ওকে, তাই চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই একদম। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্লেট লোড টেস্ট। ওকে, নামটা শুনেই তোমাদের মাথার মধ্যে একটা জিনিস বুঝতে পারছো যে একটা জিনিস মাথার মধ্যে আসছে যে এটা একটা প্লেটের সাহায্যে ইউজ করা হবে, মানে বা প্লেটের সাহায্যে, বা টেস্ট উইল বি মেড বাই বা ডান বাই এ প্লেট। নাও দেখো, যে কোনো টেস্টকে না কিভাবে মনে রাখবে সেটা আমি একটা তোমাদেরকে বলে রাখি। মানে আমি যেভাবে আর কি মনে রাখি যে মেকানিজমে, সেটা হচ্ছে যে আমার টেস্ট করবার উদ্দেশ্য কি, মানে আমি টেস্ট করে কি বার করতে চাইছি। এই জিনিসটা যদি মাথার মধ্যে এই ছকটা যদি একদম গুছিয়ে যায় না, তাহলে তোমার আর কোনো টেস্টকে মনে রাখতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যদি একটু প্রসিডিওর, সেটা টেস্ট করার আগে তুমি প্রসিডিওর, এখন বই ইন্টারনেটের সমস্ত মেটেরিয়াল অ্যাভেলেবল আছে, একটু দেখে নিলে কি কি কখন ইন্টারভেলে কি কি ডেটা নিতে হবে সেটা আলাদা। কিন্তু টেস্ট কি, টেস্টের উদ্দেশ্য কি, টেস্টে আমরা মূলত কি কি প্যারামিটার বা কি কি থিওরির উপর দাঁড়িয়ে টেস্টটাকে পারফর্ম করব, অ্যান্ড কিভাবে টেস্ট থেকে আমরা রেজাল্টটাকে আউটকাম করবো, বা কোন ফর্মুলা বা কোন এম্পেরিক্যাল ফর্মুলার বেস থেকে আমরা রেজাল্টটাকে ইউটিলাইজ করবো। ওকে, এই তিনটে জিনিস মূলত। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আমার বিয়ারিং ক্যাপাসিটি বার করা, কার না, স্যালো ফাউন্ডেশনে। তাহলে প্লেট লোড টেস্ট আমরা কেন করব? স্যালো ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটি বার করবার জন্য। ওকে, তাহলে আমাদের মাথায় থাকছে বিয়ারিং ক্যাপাসিটি বার করা। এবার কিভাবে করব বা জিনিসটা কি, দেখো এখানে আমরা বলছি প্লেট লোড টেস্ট। দেখো প্লেট লোড টেস্টের ক্ষেত্রে আমরা বিয়ারিং ক্যাপাসিটি বার করবো, কার বার করব? সয়েলের। তাহলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বার করব কেন? কেন কি হচ্ছে, আমরা যখন একটা ধরো স্যালো বা একটা ধরো ফাউন্ডেশন যখন আমরা সয়েলের উপর রাখছি, ঠিক আছে, তো এখান থেকে লোড আসছে, সেই লোডটা আমাদের সয়েলে ট্রান্সফার হচ্ছে। এবার একটা কংক্রিটের ওরকম ফাউন্ডেশন
বানিয়ে তার উপর লোড দিয়ে তো চেক করা সম্ভব নয়। তাই সেই জন্য আমরা কি করি, এই ফাউন্ডেশনটাকে বলতে পারো একটা রেপ্লিকা ইউজ করি। কি দিয়ে না, একটা সিম্পল ছোট প্লেট দিয়ে। বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা কি, আমরা ফাউন্ডেশনেরই একটা বলতে পারো হচ্ছে মডেল ইউজ করছি, ঠিক আছে, বা প্রোটোটাইপ ইউজ করছি, বা ওইটা কি একটা ছোট করে ছোট জিনিসের মধ্যে এনে আমরা টেস্ট করছি প্লেট, ঠিক আছে। এবার তার মানে এখানেও কি, এখানেও তার মানে আমরা লোড দেবো এর উপরে, প্লেটের উপর তার মানে আমরা লোড দেবো, অ্যান্ড লোড দিয়ে দেখবো যে কতটা লোড এই মাটিটা সহ্য করতে পারছে। যতটা লোডে মাটিটা সহ্য করতে পারবে তার উপর দাঁড়িয়ে আমরা একটা আইডিয়া করতে পারবো, বা তার উপর দাঁড়িয়ে আমরা এটা বুঝতে পারবো যে যদি আমরা একটা স্যালো ফাউন্ডেশন বানাই তাহলে সেই ফাউন্ডেশনটা যখন মাটির উপর থাকবে তাহলে তার উপরে কতটা লোড দিলে ফাউন্ডেশনটা সেফ থাকবে। ওকে, তার মানে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমরা বিয়ারিং ক্যাপাসিটি বার করবো কি, এমনি যে আমরা স্যালো ফাউন্ডেশন করি, সেই স্যালো ফাউন্ডেশন তো আমরা সব জায়গায় এরকম কংক্রিটের ফাউন্ডেশন করে লোড চাপিয়ে টেস্ট করে দেখতে পাবো না, অনেক কস্টিং। তাহলে সেই জিনিসটাকে কিভাবে আমরা আনতে চাইছি আমরা একটা ছোট্ট প্লেট ইউজ করব, যেই প্লেটের উপর আমরা অ্যাকচুয়ালি লোড দেবো, এবং কি করব, কি করে লোড দেবো, এবং দেখবো যে সে কতটা লোডে গিয়ে প্লেটটা ফেল করছে। প্লেট তো না, মানে প্লেটের নিজের সয়েলটা ফেল করছে। ক্লিয়ার? সেই লোডটাই হচ্ছে বলতে পারো যে মাটিটার ক্ষেত্রে বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। তো সেই জিনিসটা মানে মূল যে প্রসেসে আমরা করতে চলেছি সেই জিনিসটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এবারে ডিটেলিং এ আসছি, ওকে। তাহলে যেটা জিনিস হচ্ছে যে একটা আমাকে তাহলে প্রথমে বুঝতে হচ্ছে আমাকে একটা প্লেট ইউজ করতে হবে। ওকে, তাহলে সেই প্লেটটার কতগুলো স্পেসিফিকেশন আমাদেরকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে, একটু মাথায় রেখে দাও। প্লেটটার স্পেসিফিকেশন হচ্ছে, এটা হচ্ছে মিনিমাম থিকনেস 25 mm হয়। মানে এই যে প্লেটটা যেটা ইউজ করবে তার থিকনেস মিনিমাম কত হবে, সেটা হচ্ছে 25 mm। এর চেয়ে বেশি হতে পারে, এগুলোর অ্যাকচুয়ালি এক একটা টেস্ট পারফর্মের জন্য এক একটার জন্য এক এক রকম স্পেসিফিকেশন আছে, বাট মিনিমাম থিকনেস শুড বি 25 mm। ওকে, নাও এবার হচ্ছে কি, এই প্লেটটাকে আমাকে বসাতে হবে। তখন আমরা কোথায় বসাবো, আমরা তো প্লেট টেস্ট তো করবো, কোথায় বসাবো হচ্ছে ধরো আমি যেখানে ফাউন্ডেশন করব ইন অ্যাকচুয়ালি, ঠিক আছে। ধরো আমি একটা জায়গায়, ধরো এইখানে যেখানে দাঁড়িয়ে আছে আমি এখানেই একটা ধরো বাড়ি বানাবো, তার এখানে আমার একটা ফাউন্ডেশন হবে, এখানে একটা কলম উঠবে, এখানে একটা ফাউন্ডেশন হবে, ওকে, আইসোলেটেড ফুটিং হবে। তাহলে এইখানে এই জায়গাকার মাটিতেই আমি টেস্টটা করব। এই নয় যে আমার এখানে ফাউন্ডেশন হবে আমি 200 মিটার দূরে টেস্ট করবো, এরকম না। যেখানে ফাউন্ডেশন হবে টেস্ট উইল বি ডান দেয়ার অনলি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম কোন জায়গায় টেস্ট করবো। এবার কিভাবে টেস্টটা করবো, বা টেস্টের জন্য আর কি কিছু প্রিপারেশন আছে? ইয়েস, আমরা একটা ডিগ খুঁড়বো, বা একটা মাটি, এটা যদি ধরো আমাদের জিএল হয়, মানে গ্রাউন্ড লেভেল হয়, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে আমরা একটা ডিগ খুঁড়বো বা একটা গর্ত করবো, ঠিক আছে। সেই গর্তটা কতটা ডেপথ অব্দি আসবে না, আমরা ফাউন্ডেশনটার যতটা ডেপথ দেব, ধরে নিই আমরা সাধারণত কি করি, ধরো 1.2 মিটার ডেপথে আমরা ধরো ফাউন্ডেশন করবো, মানে আমরা গ্রাউন্ড লেভেল থেকে 1.2 মিটার ডিপে ঢুকবো, সেইখানে আমরা অ্যাকচুয়াল ফুটিং কাস্টিং করবো। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রেও আমরা যে প্লেট লোডটা যে টেস্ট করব, সেক্ষেত্রেও আমার যে ডেপথ অফ দ্য ফাউন্ডেশন, ডেপথ অফ দ্য কি বলবো টেস্ট হবে, সেটা ইকুয়ালস টু কি হবে, ডেপথ অফ টেস্ট ইকুয়ালস টু ডেপথ অফ ফাউন্ডেশন। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তার মানে আমাদের ফাউন্ডেশনের ডেপথ, মানে আমরা যদি ফাউন্ডেশন 1.2 মিটার ডেপথে গিয়ে করি, তাহলে আমার প্লেট লোড টেস্টও কিন্তু 1.2 মিটার ডেপথে গিয়েই হবে। নাও এই চওড়াটা কত হবে, বা এই উইডথটা কত হবে? এই উইডথটা সাধারণত বা যেটা আমাদের জেনারেল প্রভিশন, সেটা হচ্ছে এই প্লেটের উইডথ যদি আমি বিপি ধরি, ঠিক আছে, বিপিটা মনে রাখবে, কেন কি আমি সমস্ত জায়গায় বিপি ইউজ করব। ওকে, তা আমরা যদি উইডথ অফ দ্য প্লেটটা যদি আমি বিপি ধরি, তাহলে অবশ্যই এই যে যেটা খুঁড়ছি বা যে খনন কার্যটা করলাম, সেটার যে উইডথ হবে সেটা 5 টাইমস অফ বিপি হবে, ঠিক আছে। তার মানে আমার প্লেট যদি 300 mm এর থাকে, তাহলে এটা হবে 3×5=1500 mm এর আমার এই খুঁড়তে হবে উইডথটা। ওকে, তাহলে এবার হচ্ছে যে
এই প্লেটের থিকনেস কত, এই প্লেটের থিকনেস তো পেয়ে গেছি মিনিমাম থেকে 25 mm, তাহলে এই প্লেটের সাইজ কত হয়? ইজ দেয়ার এনি স্ট্যান্ডার্ড সাইজ? ইয়েস দেয়ার ইজ স্ট্যান্ডার্ড সাইজ। এটা মাথায় রাখবে। সাধারণত প্লেটের সাইজ গুলো 300 mm থেকে নিয়ে 750 mm পর্যন্ত সাধারণত হয়। ঠিক আছে, সাধারণত এর মধ্যে 300 mm এর হতে পারে, 450 mm এর হতে পারে, 600 mm এর হয়, 750 mm, বিভিন্ন mm এর ডিপেন্ড করে। এবং এগুলো সার্কুলারও হতে পারে, মানে গোল প্লেটও হতে পারে, আর অথবা স্কোয়ার প্লেটও হতে পারে। তো মাথায় রাখবে, যদি এই যে প্লেট লোড টেস্ট, এই টেস্টটা কিন্তু শুধু যে বিয়ারিং ক্যাপাসিটি বার করার জন্য করা হয় এরকম কিন্তু না। প্লেট লোড টেস্ট আরো অন্যান্য কারণের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন রিজিড পেভমেন্ট করতে গিয়ে ওখানে একটা পার্টিকুলার ডেটা আছে, সেই পার্টিকুলার ডেটা বার করার জন্য আমরা প্লেট লোড টেস্ট করি। সো প্লেট লোড টেস্ট ডান ইজ মানে করা হয় অনেকগুলো কারণের জন্য। বিয়ারিং ক্যাপাসিটি বার করা তার মধ্যে একটা, মানে বলতে পারো যে এটাও বিয়ারিং ক্যাপাসিটিও এই টেস্টের মাধ্যমে করা যায়। নাও এই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে দু ধরনের প্লেট ইউজ করা হয়, স্কোয়ার প্লেট অ্যান্ড সার্কুলার প্লেট। সাধারণত রোডের, যেটা আমি এক্ষুনি বললাম যে রোডের একটা পার্টিকুলার ডেটা বার করার জন্য, রিজিড পেভমেন্ট ডিজাইন করার জন্য এই টেস্ট ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে রোডের কাজের জন্য, অথবা যদি তোমার ফুটিংটা সার্কুলার হয়, তুমি এমন ফুটিং ডিজাইন করছো বা এমন ফুটিং করছো যেটা সার্কুলার হবে, ইন অ্যাকচুয়ালি এই দুটো কেস ছাড়া সাধারণত অন্যান্য কেসে আমরা স্কোয়ার প্লেটই ব্যবহার করি। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। ঠিক আছে, যে আমরা সাধারণত কিন্তু স্কোয়ার প্লেট ইউজ করি এবং সাধারণত যে থিকনেসটা ইউজ করি সেটা 450 mm। এটা একটা, আমি একটা জেনারেল তোমাদেরকে কনসেপ্ট দিলাম। ঠিক আছে, এবং সেটা আমরা স্কোয়ার প্লেট ইউজ করি। তো এই হয়ে গেল আমাদের পুরো ব্যাপারটা। এবার চলো আমরা কি করে মানে টেস্টটা করব। আচ্ছা, এখানে আমি একটু আগে একটা জিনিস বললাম যে আমরা প্লেট তো দিলাম। ঠিক আছে, আমরা একটা এরকম একটা ডিগ করলাম, সেই ডিগে আমরা এখানে একটা প্লেট বসালাম, প্লেটের থিকনেস হচ্ছে বিপি। ওকে, এবার এই প্লেটের উপর আমরা কি করব? লোড দেব। প্লেটের উপর আমরা কি করব? লোডিং দেব। ঠিক আছে, এই লোডিংটা আমি এখানে খুব সিম্পলি আঁকছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এই লোডিংটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট লোড মেথড, মানে একটা ডিরেক্টলি আমরা লোড অ্যাপ্লাই করছি ধর স্যান্ড ব্যাগ দিয়ে। ঠিক আছে, স্যান্ড ব্যাগ, কংক্রিটের ব্লক, এগুলো বিভিন্ন জিনিস দিয়ে তুমি এর উপর লোড দিচ্ছ প্লেটের উপর। এটা একটা প্রসেস হুইচ ইজ কল্ড ডিরেক্ট লোডিং। আর একটা হচ্ছে রিয়াকশন লোডিং। রিয়াকশন লোডিং এর ক্ষেত্রে কি করা হয়? এখানে আমরা একটা হাইড্রোলিক জ্যাক ইউজ করি। ঠিক আছে, যেভাবে আমরা আর কি তোমার যে হাইড্রোলিক জ্যাক ইউজ করে ধর গাড়িকে তোলা হয়, বিভিন্ন জানোই হাইড্রোলিক জ্যাক সম্পর্কে আমাদের বলার নেই। হাইড্রোলিক জ্যাক ইউজ করে আর আমরা এখানে এরকম একটা ট্রাস টাইপের স্ট্রাকচার বানাই। ঠিক আছে, সেই হাইড্রোলিক জ্যাক দিয়ে এই ট্রাসের উপর একটা রিয়াকশন দেওয়া হয়, সেটাকে আমরা মেজার করি। যে ফাইনাল মানে আলটিমেটলি মোদ্দা কথা হচ্ছে আমরা এখান থেকেও জানতে পারি যে কতটা লোড প্লেটের উপর আসছে। ঠিক আছে, তো লোডিং দু ধরনের হয়, এটা মাথায় রাখবে। হচ্ছে কি না, একটা ডিরেক্ট লোডিং এর ক্ষেত্রে কি হয়? ডিরেক্ট লোডিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে দেখছো এটা বড় একটা প্লেট থাকে, সেই প্লেটের উপর আমরা এরকম করে স্যান্ড ব্যাগ গুলো রেখে দিই বা কংক্রিটের ব্লক, ভারী জিনিসগুলো রেখে আমরা এর উপর আস্তে আস্তে লোড চাপাই। ওকে, এটা খুব সিম্পল মানে মেথড। আর এটা না হয় এরকম যেটা আমি তোমাদের দেখালাম রিয়াকশন মেথডে, হাইড্রোলিক জ্যাক থেকে আমরা আস্তে আস্তে লোডটা বাড়াই। ক্লিয়ার? এই দুটো হচ্ছে প্রসেস। এবার হচ্ছে আমরা লোড তো বাড়ালাম, প্লেটের থিকনেস সব জেনে গেলাম, লোড বাড়াচ্ছি এবং এবার আমরা অবজার্ভ করবো। তাই তো আমাদেরকে অবজারভেশন করতে হবে, সেখান থেকে রেজাল্ট আসবে। এবার মধ্যে কথা হচ্ছে যে এই যে বললাম প্লেটের উপর আমরা লোড দেবো অ্যান্ড উইল ফাইন্ড যে কখন প্লেটটা ফেল করছে। না, ফেলিওর অফ দ্য প্লেট মানে কি? প্লেট কি ভেঙে যাবে? না, আমরা প্লেটের ভেঙে যাওয়ার গল্প করছি না, আমরা এখানে টেস্ট করছি কি সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি, মানে সয়েল কখন ফেল করবে। তাহলে সয়েল কখন ফেল করে? আমরা অলরেডি ফেলিওর অফ দ্য সয়েল আমরা পড়েছি, চেন্ডাল শেয়ার ফেলিওর হয়, পাঞ্চিং শেয়ার ফেলিওর হয়, এগুলো পড়েছি। তো ফেলিওরকে আমরা ইন টার্মস অফ কি দেখবো, এখানে কিভাবে ফেলিওরটাকে আমরা জাজ করবো? ফেলিওর উইল বি জাজ ইন টার্মস অফ কি সেটেলমেন্ট। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে আমি লোড দেব, লোড দেওয়ার সাথে সাথে কি প্লেটটা দেবে যাওয়াকে আমরা সেটেলমেন্ট বলি। এই সেটেলমেন্টটা আমরা একটা পার্টিকুলার সেটেলমেন্ট অবধি অ্যালাউ করব, বা বলতে পারি এর বেশি যদি সেটেল করে যায়
তাহলে এইটা প্লেটটা ফেল করে গেছে। প্লেটটা ফেল করেনি, সরি, মানে এই প্লেটের তলার যে সয়েলটা আছে সেই সয়েলটা ফেল করে গেছে। তাহলে সয়েলের ফেলিওর আমরা এখানে কিভাবে জাজ করব? লোডিং তো দেখে নিলাম যে এইভাবে লোড দেবো, কিন্তু ফেলিওর কখন জাজ করতে পারবো? দেখবো যখন যে এই প্লেটটা অলরেডি লোড চাপানোর ফলে একটা পার্টিকুলার টাইমে গিয়ে সেটেলমেন্ট এতটা হয়ে গেছে যেটা ফেল করে গেছে। না এবার বলতে পারো যে কতটা সেটেলমেন্ট ধরবো দাদা? ইয়েস, আমরা অলরেডি, আমি জানি না তোমাদেরকে হয়তো কনসোলেশন পড়াতে গিয়ে হয়তো বলেছি যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট আমাদের আইএস কোড অ্যালাউ করে পার্টিকুলার সয়েলের জন্য, পার্টিকুলার টাইপ অফ ফুটিং এর জন্য। এটা আইএস কোডে রয়েছে। যেমন ধরো আইসোলেটেড ফুটিং যদি ক্লেতে হয় তাহলে সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে 65 mm সেটেলমেন্ট অবধি আমরা অ্যালাউ করি। 65 mm এর সেটেলমেন্টের যদি বেশি হয়ে যায় তাহলে আমরা বলি যে এই ফুটিংটা ফেল করে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে কত mm সেটেলমেন্ট হলে এই ফুটিং ফেল করবে বা ফাউন্ডেশন ফেল করবে। ঠিক আছে, ওকে। এবার তার মানে আমরা এখানে সেটেলমেন্টটাকে দেখব, লোড চাপাবো আর তার সাথে সাথে কি দেখবো? সেটেলমেন্টটাকে দেখবো। ওকে, ঠিক আছে। এবার এই লোড চাপা এটা আমি মুছে দিচ্ছি। এবার আসল গল্পটাতে চলে আসি, যেভাবে আমরা আসলে কাজটা এবার করব। তাহলে আমরা কি করছি? আমরা যেটা করছি সেটা হচ্ছে দুটো জিনিসকে আমরা মাপছি, একটা বা দেখছি। একটা হচ্ছে সেটেলমেন্ট আর একটা হচ্ছে লোড ইন্টেন্সিটি বা প্রেসার বলতে পারো, বা ক্যাপাসিটি অফ বিয়ারিং ক্যাপাসিটিও বলতে পারে। বিয়ারিং ক্যাপাসিটি বলা হচ্ছে লোড প্রেসার কতটা দিচ্ছি, সেটাই তো আলটিমেটটাই হবে তোমার বিয়ারিং ক্যাপাসিটি। বুঝতে পেরেছো? তো সেই লোড ইন্টেন্সিটি কত দিচ্ছি বা প্রেসার কত দিচ্ছি, আর আমি সেটেলমেন্ট কত হচ্ছে, এই দুটোকে আমি দেখবো। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমি ডিটেলে আর প্রসিডিওরটা সম্পর্কে খুব বেশি ডিটেলে যাচ্ছি না, তবে আমরা কিভাবে করি একটুখানি তোমাদেরকে বলে দিই প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, যাতে একটুখানি মাথায় থেকে যায়। কখনো যদি আসে তাহলে এরকম না মা এটা কিরকম করে করতে হবে জানি না, ব্যাপারটা কি করে করা হয়। যদি দু ধরনের সয়েলের জন্য করা হয়, তো যদি ক্লে সয়েল হয় তাহলে এক ধরনের প্রসিডিওর, আর যদি স্যান্ডি বা গ্র্যানুলার সয়েল হয় তার জন্য এক ধরনের প্রসিডিওর। কেন দু ধরনের প্রসিডিওর? কেন কি ক্লে সয়েলে আমরা জানি সেটেলমেন্ট হতে টাইম লাগে। ঠিক আছে, ক্লে সয়েলে সেটেলমেন্ট হতে টাইম লাগে, কিন্তু গ্র্যানুলার সয়েলে কিন্তু সেটেলমেন্ট তাড়াতাড়ি হয়ে যায়। আমি কনসোলেশন পরের দিকে পড়িয়েছি। এবার কি, যদি ক্লে সয়েল হয় তাহলে কি হয় বলতো? আমরা ওই যে প্লেটটা লাগালাম, প্লেটের উপর লোড চাপাচ্ছি, লোড চাপিয়ে আমরা সাধারণত 24 ঘন্টা ওয়েট করি। সাধারণত 24 ঘন্টা ওয়েট করি এবং একটা টাইম পর পর কতটা সেটেলমেন্ট হলো সেটা নোট করতে থাকি, এবং 24 ঘন্টা পর বা তার কি বলতো 70 to 80% অফ দ্য কতটা সেটেলমেন্ট হতে পারে অ্যালাউবেল, তার 70 to 80% যদি অ্যাচিভ করে যায় সেই টাইমটা অবধি, হয় 24 ঘন্টা না হয় সেই টাইমটা। ঠিক আছে, আমি একটা জেনারেল কনসেপ্টের জন্য ধরো 24 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টা মোটামুটি ধরো ওয়েট করে দিয়ে দেখলাম যে ওই লোডের জন্য কতটা সেটেলমেন্ট হলো, আমরা লোড করে দিলাম। তারপরে আবার একটু লোডটা ইনক্রিজ করলাম, তারপরে সেই লোডের জন্য কতটা সেটেলমেন্ট হলো নোট করে নিলাম। ওকে, তাহলে এইভাবে করে করে, আর যদি গ্র্যানুলার সয়েল হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত মিনিমাম 1 ঘন্টা ওয়েট করি। একটা লোডিং চাপানোর পর 1 ঘন্টা ওয়েট করি, দিয়ে দেখি কতটা সেটেলমেন্ট হলো। এই পুরো 1 ঘন্টা ধরেও আমরা প্রত্যেকটা সেটেলমেন্টকে ক্যালকুলেট করি। ঠিক আছে, বাট আমরা জেনারেলি কি করি, যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে আলটিমেটলি কতটা সেটেলমেন্ট হলো আফটার 1 আওয়ার। ক্লিয়ার? তাহলে কি আমরা সেটেলমেন্টকে এবং লোড ইন্টেন্সিটিকে আমরা পেয়ে গেলাম। বিভিন্ন লোডের জন্য বিভিন্ন সেটেলমেন্ট কত হচ্ছে, আলটিমেট সেটেলমেন্ট গুলো, সেগুলোকে আমরা এখানে প্লট করব। ঠিক আছে, এইখানে কতগুলো তোমরা বই খুললে কতগুলো গ্রাফের প্যাটার্ন পাবে, সেই প্যাটার্ন গুলোকে একটু চিনে নাও। আমি 3টে দেখাচ্ছি, তোমরা নিজেরাই বুঝে যাবে জিনিসটা কি। ঠিক আছে, দেখো, এইটা হচ্ছে খুবই ডেন্স স্যান্ডের জন্য, একদম ভয় পাবে না, এটা খুবই তোমাদের একটুখানি মাথা খুললে এটা বুঝে যাবে এটা কেন এরকম হচ্ছে। এটা হচ্ছে পিওর কোহেসিভ সয়েলের জন্য, পিওর কোহেসিভ সয়েলের জন্য। ঠিক আছে, এন্ড এটা হচ্ছে তোমার পার্শিয়ালি কোহেসিভ, বা বলতে পারো কিছুটা মিক্সড স্যান্ড এন্ড C5 সয়েল বলতে পারো, মোটামুটি একটা। ওকে, এবার দেখো তুমি এখান থেকে কি বুঝতে পারছো, যদি ডেন্স স্যান্ড হয়, আমরা এমনিতেই জানি যে যখন স্যান্ড হয় তার বেসিক্যালি তার শক্তি বেশি, আমরা এটা জানি, ইন কম্পারিজন টু দা হচ্ছে তোমার কোহেসিভ সয়েল বা ক্লের তুলনায় আমাদের এর স্যান্ডের শিয়ার স্ট্রেংথ বেশি। সো বুঝতে পারছো স্ট্রেংথ কিন্তু অনেকটা বেশি।
সেই জন্য দেখো কি হয়েছে, আমরা বেশি লোড দিচ্ছি বাট সেটেলমেন্ট কিন্তু এইটুকুই থাকছে, অল্প অল্প করে বাড়ছি, সেটেলমেন্ট অল্প অল্প করে বাড়ছে, লোড আমরা এদিকে বাড়াচ্ছি, সেটেলমেন্ট কিন্তু খুব অল্প 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 বাড়ছে। ক্লিয়ার? দেখা গেল একটা টাইমের পর, এই সার্টেন যদি এই টাইমটা ধরি, এই টাইমের পর আমরা যেই লোড বাড়াচ্ছি কিন্তু হুড়ুর হুড়ুর করে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছি যে এই টাইমের পর এটা ফেল করে যাবেই আর কি। ঠিক আছে, আমাদের ধরে নিচ্ছে ধরো অ্যালাউয়েবল সেটেলমেন্ট ধরো সাপোজ 40 mm, ধরো এরপরে হঠাৎ করে 50, 60, 70 mm সেটেলমেন্ট হয়ে গেল। সো দিস পয়েন্ট উইল বি ফেলিওর পয়েন্ট, এটা আমরা গ্রাফ থেকে একটা হালকা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আর যদি কোহেসিভ সয়েল হয় তাহলে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে কি সেটেলমেন্টটা না একটা ইউনিফর্ম বেগে হতেই থাকে। মানে দেখো এটা লোড বাড়ালাম এতটা হলো, আরেকটু লোড বাড়ালাম বাড়ছে, আরেকটু লোড বাড়ালাম আরো বাড়ছে, আরেকটু লোড বাড়ালাম আরো বাড়ছে, মানে কি হতেই থাকে, বা সেটেলমেন্টটা বলতে পারো অনেকটা ইউনিফর্ম ইন নেচার। ক্লিয়ার? আর পার্সিয়ালি সয়েলের জন্য সেক্ষেত্রে তোমার মাঝামাঝি একটা দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি খুব বেশি ডেন্স সয়েল হয় তাহলে গ্রাফটা এরকম হয়, এই প্যাটার্নটা। আর যদি খুব নরম সয়েল হতে থাকে তাহলে প্যাটার্নটা এইদিকে আসবে। এই গ্রাফটা আর এই গ্রাফ প্যাটার্নটা তোমরা মনে রাখো, বাকি কিছু মনে রাখার দরকার নেই, বাকি হচ্ছে তোমার যা বলবে তার বেশি তুমি বুঝে যাবে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে মেনলি হচ্ছে তোমার লোড সেটেলমেন্ট গ্রাফগুলো, যেগুলো আমরা এই এক্সপেরিমেন্টের পরে যেটা হবে সেটা থেকে আমরা এরকম গ্রাফগুলো পাবো, এন্ড এইরকম অবস্থায় আমরা আলটিমেটলি আসতে পারবো ফ্রম দ্য টেস্ট রেজাল্ট। এইবার আমার আসল গল্প যে এবার আমরা এখান থেকে এতটা তো পেয়ে গেলাম, এবার মানে বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল এই গ্রাফ থেকে কি করে পাবো দাদা? ইয়েস, এইটা হচ্ছে এবার একটা দুটো জিনিস তোমাদেরকে একটু ভাবতে হবে। কি, এই যে জিনিসটা করলাম, যদি আমি ধরে নিই এইখানে এসে আমার সাপোজ ধরো আমার যেটা আমি বলছি যে 40 mm সেটেলমেন্ট ডেন্স স্যান্ডের জন্য আমাদেরকে আইএস কোড বলছে যে 40 mm সেটেলমেন্ট অ্যালাউ করবো, ধরে নাও এইটা 40 mm সেটেলমেন্ট। ঠিক আছে, তাহলে এর করেসপন্ডিং লোড আমরা এখান থেকে কিউ পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু মাথায় রাখো এই কিউটা হচ্ছে কিউপি, অর্থাৎ প্লেটের ওপর তোমার লোড, আর এই যে সেটেলমেন্টটা এটা কিন্তু এসপি, অর্থাৎ সেটেলমেন্ট অফ প্লেট। নাও প্লেটের সেটেলমেন্ট আর প্লেটের ওপর ম্যাক্সিমাম লোড, এই দুটো কি অ্যাকচুয়ালি ফুটিং এর সাথে মিলবে, বা অ্যাকচুয়ালি সয়েলের যে ওপর যে ফুটিং চাপালে যে হবে দুটো কি সেম হবে? এইবার একটা প্রশ্ন আসছে, যদি সেম হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, যদি সেম না হয় তাহলে দুটোর মধ্যে রিলেশন কি? বুঝতে পারছো ব্যাপারটা? তো প্রথমে বলে দিই না, সেম সাধারণত হয় না। ঠিক আছে, তার মানে ডেফিনেটলি দুটোর মধ্যে আমাকে রিলেশন জানতে হবে। প্লেটের সাথে ফুটিং এর কি রিলেশন এই ডেটাগুলোর ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে যেটা আমার লাগবে হচ্ছে কিভাবে আমরা এই প্রসেসে আসি। প্রথমে আমরা এমনি ফুটিং এর অ্যাকচুয়াল ফুটিং এর ক্ষেত্রে আমাদেরকে আইএস কোড বলে দিয়েছে যে 45 mm যদি তোমার স্যান্ডের ক্ষেত্রে সেটেলমেন্ট হয় তাহলে সেটা ফেলিওর। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে ফুটিং এর 45 mm মানে সেটা প্লেটের কত সেটাতে আসতে হবে, ভালো করে বোঝো। ঠিক আছে, ধরে নিলাম প্লেটের সাপোজ তুমি একটা ফর্মুলা ইউজ করলাম, এ ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে ফুটিং এর 45 mm সেটেলমেন্ট মানে প্লেটের কত mm সেটেলমেন্ট সেটা ধরো ফর্মুলা এ দিয়ে আমরা পেয়ে গেলাম, সেটেলমেন্ট অফ প্লেট। ক্লিয়ার? এবার আমরা কি করব, এই সেটেলমেন্ট অফ প্লেট পেয়ে গেলাম, ধরো সাপোজ সেটা এলো ধরো 40, তাহলে আমরা এইখানে করেসপন্ডিং 40 থেকে দেখব কতটা এলো লোড বা অ্যালাউয়েবল প্রেসার কতটা এলো, ধরো কিউপি। তাহলে এবার এই কিউপি কি নাই, কিউপি হচ্ছে অ্যালাউয়েবল লোড ডিউ টু প্লেট লোড টেস্ট বা ইন কেস অফ প্লেট লোড টেস্ট। তাহলে এইটার সাথে আমার ইন অ্যাকচুয়ালি ফুটিং এর কতটা ফুটিং যদি করি সেক্ষেত্রে কি হবে, তার কি কোনো এক হবে না? এক হবে না, তার মধ্যে কোনো রিলেশন আছে? ইয়েস, সেখানেও আমার একটা আছে ফর্মুলা, যেটাকে আমরা বলবো ফর্মুলা বি, যেই ফর্মুলাটাকে ইউজ করলে এই অ্যালাউয়েবল লোড অফ প্লেট থেকে আমরা অ্যালাউয়েবল লোড অফ ফুটিং পেয়ে যাব। ক্লিয়ার আছে? তাহলে দেখো দুটো ফর্মুলা বা দুটো কনভার্সন ফর্মুলা লাগছে, ক্লিয়ার? কি কি না, প্রথমে আমাদের কাছে আছে যেটা,
আছে কি না অ্যাকচুয়াল ফুটিং এ কতটা আমরা সেটেলমেন্ট অ্যালাউ করব। তাহলে সেখান থেকে আমাকে প্রথমে সেটেলমেন্ট অফ প্লেট তার করেসপন্ডিং সেটেলমেন্ট অফ প্লেট কত হবে সেটা বার করতে হবে। সেটা যখন পেয়ে যাবো আমি তখন এই গ্রাফকে ইউজ করব, যে টেস্ট থেকে পেলাম সেই গ্রাফকে ইউজ করে করেসপন্ডিং আমি অ্যালাউয়েবল লোড পেলাম, এটা প্লেটের। এবার কি এই অ্যালাউয়েবল লোড অফ প্লেট থেকে অ্যালাউয়েবল লোড অফ অ্যাকচুয়াল ফুটিং এ আসতে হবে। তাহলে ওখানে আমার আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে ফর্মুলা বি। ক্লিয়ার? এইভাবে যদি মনে রাখো তাহলে ফর্মুলাগুলো কিন্তু গুলোবে না। একটা হচ্ছে সেটেলমেন্ট কনভার্সন, যেটা আমি ফুটিং থেকে প্লেটে যাচ্ছি। আর এক জায়গায় হবে কি অ্যালাউয়েবল স্ট্রেসের কনভার্সন, যেটা আমি প্লেট থেকে আবার ফুটিং এ আসছি। ক্লিয়ার? কেন কি আমার কাছে লোড থেকে কি মানে আমরা টেস্ট থেকে কি পেয়েছি, প্লেটের সেটেলমেন্ট ভার্সেস প্লেটের লোড। এবার আমাকে তো লাগবে হচ্ছে ভাই অ্যাকচুয়ালি ফুটিং করলে তখন কি কেস, সেই জন্য আমাকে দুবার কনভার্সন করতে হবে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এবার চলো আমরা এই ফর্মুলাগুলোকে একটুখানি জেনে নিই। এই ফর্মুলাগুলো তোমাদের সব বইয়ে অ্যাভেলেবেল আছে। আমি শুধু তোমাদের কাছে ক্লাসিফাই করে দিলাম কি হয়। মানে আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমি এই প্রবলেমগুলো ফেস করতাম, আমি জানি না তোমরা ফেস করো কোনো, তোমাদের মাথায় এই কনফিউশন গুলো আসে কিনা, বাট আমার কাছে আসতো। কি না বুঝতে পারতাম না, আরে সেটেলমেন্টের ফর্মুলাটা কখন দরকার, আচ্ছা ওই অ্যালাউয়েবল স্ট্রেসের ফর্মুলাটা কখন দরকার, এটা হচপচ হয়ে যেত। তো আমি সেই জন্য খুব ক্লিয়ার করে বললাম যে এইরকম দুটো ভাবে দরকার। তাহলে এ টাইপ ফর্মুলা কি, এ টাইপ ফর্মুলা হচ্ছে স্টার্টিং এ কি করতে হবে, আমার হচ্ছে ফুটিং এর সেটেলমেন্ট থেকে প্লেটের সেটেলমেন্টে যেতে হবে। ঠিক আছে, ফুটিং এর সেটেলমেন্ট থেকে প্লেটের সেটেলমেন্টে যেতে হবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে কি ফর্মুলা আছে, সেক্ষেত্রে যদি আমাদের গ্র্যানুলার সয়েল হয়, যদি গ্র্যানুলার সয়েল হয় তাহলে সেক্ষেত্রে কি ফর্মুলা আছে, সেটেলমেন্ট অফ ফুটিং, সেটেলমেন্ট অফ প্লেট। ঠিক আছে, ফর্মুলাগুলো প্লিজ একটু চেক করে নেওয়া যাবে। তাহলে বিএ ফর্মুলাগুলো তবু একবার দেখে নেবে। আচ্ছা, বিপি প্লাস 0.3 অ্যান্ড এটা হচ্ছে বিপি বিএফ প্লাস 0.3 স্কোয়ার। ঠিক আছে, এইখান থেকে কি পেয়ে যাচ্ছ, যদি তোমার কাছে কি আছে, তোমার কাছে আছে হচ্ছে সেটেলমেন্ট অফ দা ফুটিং আছে, আইএস কোড বলে দিয়েছে। তুমি উইডথ অফ দা ফুটিং পেয়ে যাও, উইডথ অফ দা ফুটিং তুমি জানো যে কত সাইজের ফুটিং তুমি করবে, সেটা এখানে বসাবে। আচ্ছা, প্লেটের উইডথ কত সেটা তুমি এখানে বিপি পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা সবগুলো ডেটা তোমার নোন, আর সেটেলমেন্ট অফ প্লেট এখান থেকে কত হবে সেটা তুমি পেয়ে যাবে। ওকে, এটা তোমার নোন, এটা তোমার নোন, এটা তোমার নোন। তাহলে আননোন কি শুধু এসপি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে তুমি আরামসে এসপি পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, যদি পিওর কোহেসিভ সয়েল হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা খুব ইজি হয়ে যায়, জাস্ট এটা হয়ে যায়। ওকে, আচ্ছা, এছাড়াও আরো অন্যান্য ফর্মুলা এই রিগার্ডিং থাকতে পারে, তোমরা একটু বইয়ে চেক করে নিও, বাট মেইনলি এই দুটো ফর্মুলাই দরকার পড়ে, এই দুটো তোমরা মাথায় রেখো। এছাড়াও আরো অনেকে অনেক ধরনের ফর্মুলেশন দিয়েছে, সেগুলো একটু তোমাদের মাঝে মধ্যে যদি স্পেসিফিক কোনো এক্সাম দাও তার জন্য দরকার পড়ে দেখে নিতে পারো, বাট মেইনলি এই দুটো আমাদের মাথায় রাখলেই সাধারণত হয়ে যাবে। ওকে, গ্র্যানুলার সয়েলের জন্য, এটা হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য। তাহলে ফর্মুলা 1A মানে কনভার্সন ফ্রম সেটেলমেন্ট টু সেটেলমেন্ট, সেটা আমরা এই ফর্মুলা থেকে পেয়ে গেলাম। নাও এবার হচ্ছে কি, সেটেলমেন্ট যখন পেয়ে গেলাম, এবার আমাদের ফর্মুলা বি কি, কনভার্সন কি, কনভার্সন হচ্ছে প্লেটের অ্যালাউয়েবল স্ট্রেস থেকে আমরা ফুটিং এর অ্যালাউয়েবল স্ট্রেসে চলে আসবো। ফুটিং এর জন্য যে ফলে অ্যালাউয়েবল স্ট্রেস, সেই কনভার্সনটা করবো। ঠিক আছে, সেটা হয়ে গেল আমাদের ফর্মুলা বা সেট বি। ওকে, তো সেটা কি, সেটা হচ্ছে দেখো, যদি ক্লে সয়েল ক্ষেত্রে হয়, যদি পিওর কোহেসিভ সয়েলের ক্ষেত্রে হয়, ঠিক আছে, আর আরেকটা কি হতে পারে হচ্ছে স্যান্ডি সয়েলের জন্য বা কোয়েশ্চেনলেস সয়েলের জন্য। তো প্রথমে স্যান্ডি সয়েলের জন্য যেটা হয় সেটা আমি করে নিচ্ছি। সেটা হচ্ছে কি, অ্যালাউয়েবল স্ট্রেস অফ ফুটিং, অ্যালাউয়েবল স্ট্রেস অফ ফুটিং ডিভাইডেড বাই ফুটিং এর উইডথ ইকুয়ালস টু অ্যালাউয়েবল স্ট্রেস অফ দ্য প্লেট ডিভাইডেড বাই, মূলত এটা হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে এই রেশিওতে, মানে বলতে পারো যে আমরা একটা ইউনিফর্ম রেশিওতেই ধরে নিই যে প্লেট থেকে এটাতে কনভার্সন হবে। ঠিক আছে, বাট ইন কেস অফ ক্লে মানে এটা থেকে কি হলো, এটা থেকে আমরা
চাইছি হচ্ছে ফুটিং এর, তো ফুটিং ইকুয়ালস টু হলো হচ্ছে কিউপি বিএফ বাই বিপি। আমরা তো এটা জানি, আর এটা তো আমরা ওই লোড সেটেলমেন্ট কার্ড থেকে পেয়ে গেলাম প্লেটের অ্যালাওয়েল স্ট্রেস। এটা বসাবো, এখান থেকে আমরা ফুটিং এর অ্যালাওয়েল স্ট্রেস পেয়ে গেলাম, ফুটিং এর জন্য সয়েলের অ্যালাওয়েল স্ট্রেস পেয়ে গেলাম, এন্ড দিস ইজ ইকুয়াল টু বিয়ারিং ক্যাপাসিটি। এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। ক্লিয়ার? ওকে, তার মানে বোঝা যাচ্ছে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে সাইজ অফ দা ফুটিং, এই যে সাইজ অফ দা ফুটিং অ্যালাওয়েল স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু একটা ম্যাটার ফেলছে। বাট ক্লে সয়েলের ক্ষেত্রে কি হয়? ক্লে সয়েলের ক্ষেত্রে কি হয়? আমরা বিয়ারিং ক্যাপাসিটির সেই প্রথম ফর্মুলাটা যেটা টার্জেগি থেকে আমরা পেয়েছিলাম সেটা একটু মাথায় করো। ওইটাই কি না, সিএনসি কিউ এন কিউ হাফ গামা বি এন গামা। এখানে আমি কি বলেছিলাম, যদি পিওর কোহেসিভ সয়েল হয় কোহেশনের জন্য এই ডেটাটা, কোহেশন লেস সয়েলের জন্য এই ডেটাটা কাজ করে, আর এটা হচ্ছে তোমার ওভারবার্ডেন প্রেসার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু পিওর কোহেসিভ সয়েল তাহলে এই টার্মটা 0, আর এখানে যেহেতু আমরা প্লেটটার উপরে ওভারবার্ডেন প্রেসার নেই ফলে এই টার্মটাও 0। ওকে, তাহলে শুধুমাত্র এই টার্মটাই কাজ করছে। এবং তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে বি, বি অ্যাকচুয়ালি কি ছিল না, ফুটিং এর উইডথ। তাহলে যখন ক্লের ক্ষেত্রে দেখছি আমরা ফুটিং এর উইডথ অ্যাকচুয়ালি বা ফুটিং এর সাইজ অ্যাকচুয়ালি বিয়ারিং ক্যাপাসিটি নির্ধারণে কোনো কি ফেলছে না, প্রভাব ফেলছে না। ওকে, তাহলে দেখতে পাচ্ছি কি যে আমরা সাইজ অফ দা ফুটিং কোনো প্রভাব ফেলছে না ইন কেস অফ ক্লে। তাহলে ক্লের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বলে দিতেই পারি বা এটা অ্যাকচুয়ালি হয় যে প্লেটের যে অ্যালাওয়েবল বিয়ারিং ক্যাপাসিটি সেটা নিয়ারলি ইকুয়ালস টু ফুটিং এর অ্যালাওয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। কেন কি এই যে এখানে স্যান্ডের ক্ষেত্রে যে সাইজটা ম্যাটার করছিল, আমরা দেখছি যে ক্লের ক্ষেত্রে বিয়ারিং ক্যাপাসিটি নির্ধারণের ক্ষেত্রে সাইজ অফ দ্য ফুটিং ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এই যে দুটো ফর্মুলা হলো, যে দুটো ফর্মুলা থেকে আমরা আরামসে কি হলো এই পুরো টেস্টটা কিভাবে ইউজ করলাম, এবং টেস্টটার থেকে আমরা অ্যাকচুয়ালি ফুটিং এর জন্য যদি করা হয় তাহলে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল কি হবে সেটা আমরা বার করে দিতে পারলাম। ক্লিয়ার? আশা করি টোটাল টেস্ট ব্যাপারটা তোমরা বুঝে গেলে। প্লেট লোড টেস্ট আমি একবার জাস্ট রিপিট করে দিচ্ছি, একদম জাস্ট মাথার মধ্যে। প্লেট লোড টেস্টে কি আমরা একটা ফুটিংটাকে রিপ্লেস করছি বাই এ প্লেট। সেই প্লেটের কিছু সাইজ আছে, স্পেসিফিক সাইজ আছে, সেটা বললাম। এবার কি করবো, সেই প্লেটের উপর আমরা লোড চাপাবো। লোড চাপিয়ে দেখবো যে কত লোডে প্লেটটা ফেল করছে। ফেল করা মানে একটা পার্টিকুলার সেটেলমেন্ট হওয়া, একটা পার্টিকুলার সেটেলমেন্টের বেশি হয়ে গেলে আমরা বলবো ফেল করে গেছে। তাহলে প্লেটের উপর আমরা লোড চাপাবো এবং দেখবো যে কতটা সেটেল, তার সাথে সাথে সেই সেটেলমেন্টটা হচ্ছে, সেটেলমেন্টটাকে আমরা লক্ষ্য করবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব যে একটা প্লেটের ওপর লোড চাপালাম, সেটেলমেন্ট দেখছি, আলটিমেট সেটেলমেন্ট, লোড চাপালাম, সেটেলমেন্ট দেখছি। এই করে করে কি করে আমরা লোড ইন্টেন্সিটি একটা গ্রাফ বানাবো, সেটেলমেন্ট ভার্সেস লো ইন্টেন্সিটি গ্রাফ। সেটা অ্যারিথমেটিক গ্রাফই হবে। ঠিক আছে, তো সেই গ্রাফ থেকে আমরা পাবো কি কোন কোন লোডে গিয়ে জিনিসটা ফেল করছে, বা বলতে পারো যে লোড বাড়ানোর সাথে সাথে প্লেট কতটা সেটেল করছে তার একটা সম্যক ধারণা পাবো সেই গ্রাফ থেকে। এবার কি করব, আমরা জানি হচ্ছে যে ফুটিং এর জন্য কতটা অ্যালাওয়েবল সেটেলমেন্ট। সেই অ্যালাওয়েবল ফুটিং এর অ্যালাওয়েবল সেটেলমেন্টটাকে আমরা প্রথমে প্লেটের অ্যালাওয়েবল সেটেলমেন্টে কনভার্ট করব একটা ফর্মুলা এ দিয়ে। হয়ে গেল, সেই প্লেটের অ্যালাওয়েবল সেটেলমেন্ট পেয়ে গেলাম। সেই প্লেটের অ্যালাওয়েবল সেটেলমেন্টকে এবার আমি গ্রাফে চলে যাব। সেই গ্রাফ থেকে প্লেটের অ্যালাওয়েবল সেটেলমেন্টের জন্য অ্যালাওয়েবল স্ট্রেস কত সেটা পেয়ে গেলাম। এবার কি করব, ওই অ্যালাওয়েবল স্ট্রেসটা যেটা প্লেটের পেলাম সেটাকে আবার ফর্মুলা বি দিয়ে ফুটিং এর অ্যালাওয়েবল স্ট্রেসে নিয়ে চলে যাব। ঠিক আছে, আমরা এই ফুটিং এর অ্যালাওয়েবল স্ট্রেসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। আশা করি ব্যাপারটা পুরো বোঝানো গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই যে যেটা পাচ্ছি সেটা কি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল? এর মধ্যে কি কোনো ফ্যাক্টর অফ সেফটি লাগাতে হবে? না, সাধারণত ফ্যাক্টর অফ সেফটি লাগানোর কোনো প্রভিশন নেই, কেন কি আমরা সেটেলমেন্ট যেটা ধরছি সেটাই অলরেডি ফ্যাক্টর অফ সেফটি লাগিয়েই ধরেছি। ওকে, ফলে এখানে ফ্যাক্টর অফ সেফটি লাগানোর দরকার নেই। আচ্ছা, এই সেটেলমেন্টের কি কোনো ড্রব্যাক আছে, বা এই টেস্টের কি কোনো ড্রব্যাক আছে, বা এই টেস্টের কি কোনো লিমিটেশন আছে সেটা একটু হালকা করে জেনে নাও। হ্যাঁ, কয়েকটা লিমিটেশন তো অবশ্যই আছে। কি না, প্রথম কথা হচ্ছে যে এই যে প্লেটটা, যে প্লেটের উপর তুমি লোডটা চাপাচ্ছ, সেই প্লেটটা তার যে উইডথ, তার দ্বিগুণ উইডথ, অর্থাৎ ধরে নাও 2 বিপি ডেপথ।
ঠিক আছে, 2 BP। এই 2 BP ডেপথ অবধি এর স্ট্রেসের বলতে পারো যে ইনফ্লুয়েন্স যে এরিয়া, তার ইনফ্লুয়েন্স এরিয়া সাধারণত ডেপথ হয় 2 BP। বুঝতে পারছো? মানে এই যে এই প্লেটের জন্য যে স্ট্রেসের তোমার কি বল এরিয়াটা হবে, বা বলতে পারো যে এই লোডের প্রভাব, বাংলায় একদম পাতি বাংলায় বললে এই লোডের যে প্রভাব হবে সেটার ডেপথ কত হবে, এই প্লেটের দ্বিগুণ ডেপথ অব্দি আসবে। কিন্তু কি হয়, অ্যাকচুয়ালি তো আমাদের ফুটিং এর সাইজ অনেক বড় হয়, ক্লিয়ার? ঠিক আছে, এবার কি হয়, মানে ব্যাপারটা কি হয় যে ধরো একটা বড় ফুটিং হলো, সেই ফুটিং এর ডেপথ ইনটু 2 মানে অনেকটা ডেপথ হয়ে যায়। ঠিক আছে, তো কি হয়, এই ছোট্ট জায়গার আমরা একটা আইডিয়া পাই, কিন্তু ইন কেস অফ বড়, সেখানে তো আরো বড় ডেপথ অব্দি আমাদের আইডিয়া পাওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে না। ঠিক আছে, আরেকটা কি ফল্ট হয়, আরেকটা ফল্ট হয় হচ্ছে তোমার, আমরা কি দেখেছিলাম যে যদি একটা ফাউন্ডেশনের নিচে যদি স্যান্ডি সয়েল হয়, ঠিক আছে, তাহলে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে কি হয়, প্রেসার ডায়াগ্রাম হয় এরকম। ঠিক আছে, তো যখনই আমরা প্লেট ইউজ করছি মানে খুব ছোট ইউজ করছি, ঠিক আছে, তার মানে প্লেটের এজটা খুব কম, মানে এজ টু এজ ডিস্টেন্স প্লেটের খুব কম, ফলে এখানে যেটুকু আসবে না স্যান্ডি সয়েলের উপর যদি টেস্ট করি তাতে অ্যাকচুয়াল ডেটা আসবে না, কারণ কি ফুটিং এ অনেকটা এরিয়া থাকে, ফলে এই যে মাঝখানের স্ট্রেস এটা অনেক বেশি আসতে পারে। কিন্তু যখন আমরা প্রোটোটাইপ দিয়ে করছি, মানে ছোট্ট প্লেট দিয়ে করছি, এই এজ কন্ডিশনটা এখানে ভালো করে ভেরিফাই করা যায় না। ওকে, আমি এটা যখন প্রথম এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি সেটা বুঝতে গেলে তোমাদেরকে আমার ফার্স্ট ক্লাসটা ওদের সম্বন্ধে ফার্স্ট কি সেকেন্ড ক্লাস ফাউন্ডেশন আছে, সেখানে ব্যাপারটা ডিটেলে বলেছি আমি, আর এখন এখানে ডিটেলে বলে সময় নষ্ট করলাম না। ওকে, ঠিক আছে, তাহলে এই দুটো মেইনলি লিমিটেশনস গেল এই টেস্টটা। আচ্ছা, এবার চলো আমরা চলে আসি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। খুব ইম্পর্টেন্ট এই টেস্টটা, খুবই ইম্পর্টেন্ট, এবং ভীষণভাবে এই টেস্টটা করাও হয় ইন অ্যাকচুয়াল ফিল্ডে, সেটা খুব মন দিয়ে একটু বোঝো। কি এখানে আমরা কিছুই না, সিম্পল ব্যাপার, এখানেও আমরা আমাদের উদ্দেশ্য কি, বিয়ারিং ক্যাপাসিটি বার করা। এবার বিয়ারিং ক্যাপাসিটি বার করব কি করে না, এখানে আগের বারে কি করলাম, প্লেটের উপর লোড চাপিয়ে দেখলাম কত সেটেলমেন্ট হলো, আর এখানে আমরা কি করি, এরকম একটা স্যাম্পলার নিই, সিলিন্ড্রিক্যাল স্যাম্পলার নিই। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল স্যাম্পলার নিই, তার এই উপর দিকটা ফাঁকা, নিচের দিকটা ফাঁকা হলো। ঠিক আছে, এটাকে বলা হয় স্প্লিট স্পুন স্যাম্পলার। স্প্লিট স্পুন স্যাম্পলার, নামটা মনে রাখো, হ্যাঁ, খুব ইউজ হয়, স্প্লিট স্পুন স্যাম্পলার। ঠিক আছে, এটা কি এরকম সিলিন্ড্রিক্যাল একটা স্যাম্পলার। স্প্লিট কেন বলা হয়, স্প্লিট স্পুন কেন বলা হয়, কেন কি মাঝখান থেকে এরকম দুটোকে এরকম করে ভাগ করা যায়। একটা সিলিন্ড্রিক্যালকে যদি তুমি মাঝখান থেকে কেটে দাও, দুটো অর্ধেক ভাগ হয়ে যায়, ব্যাপারটা ঠিক এটা। এই যে স্যাম্পলারটা, এটা দুটো এভাবে ভাগ করে দিতে পারে, খুলে দিতে পারবে, আবার দুটো পার্টকে এরকম লাগিয়ে এইরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে যায়, বা বলতে পারি যে এইটাকে মাঝখান থেকে দুটোকে ভাঙা যায়, খোলা যায়, আবার লাগিয়ে দিলে এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে যায়। আর যেহেতু এটা স্প্লিট হয়, সো ইট ইজ কল্ড স্প্লিট স্পুন স্যাম্পলার। ওকে, এবার এই স্যাম্পলারটাকে কি করা হয়, স্যাম্পলারটাকে মাটির মধ্যে রাখা হয়, এরকম ডিপ খুঁড়ে বা এরকম একটা বোর হোল খোলা হয়, সেই বোর হোলের একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে স্যাম্পলারটাকে রাখা হয়। স্যাম্পলারটাকে রেখে আমরা কি করি, এর উপর লোড ফেলি বা একটা হ্যামার ফেলি। সেই হ্যামারটার ওজন কত হয় মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 63.5 কেজি, এবং তাকে একটা পার্টিকুলার ফল থেকে ফেলি। কত সেই ফলটা, 75 mm। এই দুটো ডেটা কিন্তু খুব মাথায় রাখবে। ঠিক আছে, হয়তো সরি বোর্ডে লেখাটা তোমাদের দেখাচ্ছে না, সরি, আমার যেখানে হ্যামারটা থাকে সেই হ্যামারটা হচ্ছে 63.5 কেজি, আর হচ্ছে তোমার ফলটা যেটা দেবো সেটা হচ্ছে 75 mm। আচ্ছা, এই হ্যামারটা কিভাবে বলতো, এই হ্যামারটা এরকম অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেল একটা মাঠে এরকম একটা ট্রায়াঙ্গেল সেট আপ বানানো হয়। ঠিক আছে, তিনটে এরকম ইয়ে দিয়ে ট্রায়াঙ্গেল এরকম একটা সেট আপ বানানো হয়। সেই ট্রায়াঙ্গেল সেট আপের এখান থেকে ইয়েটা হ্যামারটা আমার ঝোলে। ঠিক আছে, আর এটা ধরো মাটি, এইখানে আমার স্যাম্পলারটা বসানো আছে, এখানে আমার স্যাম্পলারটা বসানো আছে। এবার আমরা কি করি, এটা এখানে পুলি থাকে, পুলি ধরে আমরা এখান থেকে টানি আর কি। ঠিক আছে, টানলে এটা একটা পার্টিকুলার উঠে আবার ছেড়ে দিই, একদম ধাপাস করে এর উপর পড়ে। ঠিক আছে, একটা ব্লো দিচ্ছি, পড়ার ফলে এইটা স্যাম্পলারটা আস্তে আস্তে এর মধ্যে ঢুকতে থাকে, মাটির মধ্যে স্যাম্পলারটা মাটির মধ্যে ঢুকতে থাকে। ঠিক আছে, যারা কলেজে টেস্টটা করেছে তারা জানোই, মনে পড়ে গেল আশা করি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো মূলত যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি,
যেই হ্যামারটা দিয়ে একটা ব্লো দেব এবং এই স্যাম্পলারটা আস্তে আস্তে মাটির মধ্যে চলে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখি যে কতগুলো ব্লো লাগলো, হ্যাঁ কতগুলো ব্লো লাগলো, অর্থাৎ কতটা এনার্জি দিচ্ছি, কতগুলো ব্লো লাগলো, কতটা শক্তি লাগলো, কতটা লোড লাগলো এই স্যাম্পলারটাকে 300 mm, মাথায় রাখো 300 mm বা 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার ভেতরে প্রবেশ করতে বা 30 সেন্টিমিটার ঢুকতে কতগুলো ব্লো লাগলো। ঠিক আছে, কতগুলো ব্লো লাগলো, দ্যাট ইজ হচ্ছে সেটাই, সেই নাম্বারটাই হচ্ছে আমাদের এসপিটি টেস্ট থেকে আমরা পাই, সেই নাম্বারটা আমরা এসপিটি টেস্ট থেকে পাই, সেটাই হচ্ছে আমাদেরকে বার করতে হবে এবং সেটার সাথে বিয়ারিং ক্যাপাসিটি আমরা আস্তে আস্তে ওখান থেকে আমরা বার করতে পারি। ঠিক আছে, মানে আমাদেরকে এসপিটি টেস্টের মাধ্যমে এই নাম্বারটা বার করতে হবে কতগুলো ব্লো ইজ রিকোয়ার্ড। ওকে, তো কতর জন্য না 300 mm পেনিট্রেশনের জন্য, সো ইট ইজ কল্ড পেনিট্রেশন টেস্ট। ওকে, 300 mm পেনিট্রেট করাবো আমরা। আচ্ছা, এবার সেক্ষেত্রে কি হয়, আমরা সত্যি সত্যি কি অ্যাকচুয়ালি 300 mm করাই না, আমরা 300 mm করাই না, আমরা কি করাই বলতো, আমরা হচ্ছে 150 করে প্রথম এটাকে আমরা বসালাম, বসানোর জন্য আমরা খুব এখানে মানে ওই খুব সামান্য 5 mm থিকনেসের একটু ফাইন স্যান্ড দিই যাতে ঠিকঠাক করে বসে জিনিসটা, তারপর আমরা লোডটা করে ফেলতে থাকি। তো আমরা কিভাবে করি, 150 mm পেনিট্রেশনের জন্য কতটা লোড, কতটা ব্লো লাগলো সেটা কাউন্ট করি, তারপরে আবার 150 mm এর জন্য কতগুলো ব্লো লাগলো সেটা কাউন্ট করি, আবার 150 mm এর জন্য কতটা ব্লো লাগলো সেটা আমরা কাউন্ট করি। ক্লিয়ার? এবার কি আমরা প্রথম 150 mm টাকে ছেড়ে দিই, কেন, ওইটাকে আমরা ধরে নিই যে এটা সিটিং ভ্যালু, এটাকে ভালো করে ধরতে পারে এই খুঁড় থেকে কি হয়, এই জায়গাগুলো একটু লুজ হয়ে গেল, সয়েলটা হয়তো অ্যাকচুয়াল যেটা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি সেটা পেলাম না। ওকে, সেজন্য প্রথম 150 mm টা আমরা বাদ দিয়ে দিই, তারপরে যে 300 mm নিই, এই করেসপন্ডিং 150 যে পরপর দুটো হলো লাস্টে বা লাস্ট থেকে আগের দুটো, এই দুটোকে যে যোগফল হয় ধরো N1 আর N2, সেই N1 আর N2 কে আমরা যোগ করে দিই, সেটাই হচ্ছে আমার এসপিটি ভ্যালু। ক্লিয়ার? তাহলে আমরা টেস্ট থেকে কি করে করব, সিম্পল ব্যাপার, ফেলে আমরা 150 করে তিনটে ধাপে ঢোকাবো, যে লাস্ট যে দুটো 150 এর ভ্যালু হবে এন ভ্যালু, সেই এন ভ্যালু গুলোকে আমরা মাথায় রাখবো, এটাই আমরা টেস্ট থেকে পাবো। এবার প্রশ্ন হচ্ছে, দুটো কেস হতে পারে যে বলছেন তো দাদা আপনি 300 mm করতে হবে, বা তার মানে কি 450 mm ঢোকাতে হবে, বা 45 সেন্টিমিটার টোটাল পেনিট্রেট করতে হবে। এবার হতে পারে যে 45 mm পেনিট্রেটই করলো না, দেখা গেল যে সাপোজ টু বি 30 mm পেনিট্রেট করেছে আর পেনিট্রেটই করলো না। ইন দ্যাট কেস আমরা যতটুকু করলো, মানে এই যে 30 mm তো করে 30 সেন্টিমিটার করেছে, মানে লাস্ট 30 সেন্টিমিটারটা ধরবো। ঠিক আছে, ধরো 40 সেন্টিমিটার করলো, তাহলে আমরা সেই 40 উপরে 10 সেন্টিমিটার বাদ দেবো আর বাকি 30 সেন্টিমিটারটা ধরবো। মানে মোদ্দা কথা, লাস্ট 30 সেন্টিমিটারের জন্য কতগুলো ব্লো লাগছে, দ্যাট ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। ওকে, আর যদি এরকম হলো যে এখানকার সয়েলটা খুবই ভীষণ নরম এন্ড আমি স্পিডফুল স্যাম্পল বসালাম, নিজেই বসে গেল, দেবে গেল, ঠিক আছে, নিজে সেলফ ওয়েটের জন্য, সেই ক্ষেত্রে আমরা এসপিটি ভ্যালুকে 0 বলবো। এইখান থেকে এই কোয়েশ্চেনটা কিন্তু আসে যে সেলফ ওয়েট এরকম যদি হয় যে কি হয় যে আমার স্যাম্পলার নিচের ওয়েটের জন্যই সেটেল করে গেল, 300 mm ঢুকে গেল ভেতরে, তাহলে কি করব, ইন দ্যাট কেস আমরা বলবো যে এটা এসপিটি ভ্যালু 0। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার এই যে এসপিটি ভ্যালু পেলাম আমরা, মানে এই যে এন ভ্যালু যেটা পেলাম, সেই এন ভ্যালুটার উপর আমরা দুটো কারেকশন করি। কি করি? দুটো কারেকশন করি। কি সেই কারেকশন দুটো হলো, একটা হচ্ছে ওভারবার্ডেন কারেকশন, আর আরেকটা হলো হচ্ছে ওয়াটার টেবিল কারেকশন। ঠিক আছে, ওভারবার্ডেন কারেকশন, এবার তোমরা তো বইতে এই দুটো পাবে, এই দুটো কারেকশন, তাহলে দাদা আপনি কেন আমি এর মধ্যে কি স্পেশাল অ্যাড করবো? শুধু এটুকু বলবো যে কেন ওভারবার্ডেন প্রেসার কারেকশন করে এবং কেন ওয়াটার টেবিল কারেকশন করে, এটা আমি তোমাদেরকে একটু বলতে পারি। সেটা হচ্ছে যে দেখো, আমি একটা সয়েলের মধ্যে, ঠিক আছে, আমি একটা সয়েলকে যখন আমি তার মধ্যে পেনিট্রেট করাবো, যদি এর ওপর আরো সয়েল থাকে, যেটাকে আমরা ওভারবার্ডেন প্রেসার বলি, যদি আরো এক্সট্রা সয়েল থাকে, তাহলে সেই সয়েলের জন্য
এই সেই সয়েলটার এফেক্ট এটার উপর আসবে এবং কি হবে ইন দ্যাট কেস এই সয়েলটার বলতে পারো বিয়ারিং ক্যাপাসিটি বেশি হবে। যদি একটা সয়েলের উপর আরো সয়েল থাকে, ঠিক আছে, অলরেডি, তাহলে কি সেই নিচের সয়েলটার ক্যাপাসিটি অনেকটা বেশি হয় বা শক্ত হয়, ঠিক আছে। তো সেই বা বলতে পারো আমি শক্ত হয় কি নরম হয় সেটা যাচ্ছি না, উল্টোটাও হতে পারে। আমি শুধু এটা বলছি যে এই যে সয়েল তার উপরে যদি কোনো সয়েল চেপে থাকে তাহলে তার একটা প্রভাব এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিতে পড়বে, কি পড়বে সেটা আমি এখন বলছি না। ওকে, তো এই যে প্রভাব পড়বে সেই প্রভাবটা কি, সেই প্রভাবটার জন্য আমাদের এন ভ্যালুর কি চেঞ্জেস হতে পারে সেটাই আমরা ওভারবার্ডেন কারেকশনের মধ্যে করি। ক্লিয়ার? আচ্ছা, আর ওয়াটার টেবিল কারেকশনের ব্যাপারটা কি? ওয়াটার টেবিল কারেকশন হচ্ছে ধরো তুমি আমরা কি জানি যে একটা ধরো এখানে আমরা ফাউন্ডেশন লেভেল, এখানে জল আছে, এর উপরে জল আছে, ঠিক আছে, এখানে জল আছে, এর উপরে জল। ইন দ্যাট কেস কি এইখানকার জল যদি থাকে, এখানে যদি জল থাকে তাহলে কি হবে, জল থাকার জন্য এখানকার যে ইউনিট ওয়েট অফ দ্য সয়েল সেটা পরিবর্তন হয়েছে আমরা জানি। তো যেই ইউনিট ওয়েট যদি পরিবর্তন হয়, ঠিক আছে, সয়েলের, তাহলে সেক্ষেত্রে কি হয়, এর প্রপার্টি কিন্তু পুরো চেঞ্জ হয়ে যেতে পারে, এর পুরো প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে সয়েলের, ঠিক আছে। সেই জন্য এর বিয়ারিং ক্যাপাসিটিতে প্রভাব পড়তে পারে। সো আমাদের ওয়াটার টেবিল কারেকশনও কিন্তু করতে হবে। ওকে, তো আচ্ছা, ওভারবার্ডেন কারেকশন কি করে আমরা করি? ওভারবার্ডেন কারেকশন হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে যদি একটা কারেক্টেড ভ্যালু যদি এনসি ধরি তাহলে সিএন একটা ফ্যাক্টর লাগাই এবং আমরা যেটা অবজারভেশন থেকে পাচ্ছি সেটা এনসি, ঠিক আছে। এই সিএনটা কি, সিএনটাকে বার করা হয় হচ্ছে সম্ভবত এই একটা ফর্মুলা আছে, একটু প্লিজ মেক ইট কারেক্ট, হ্যাঁ, আমার অত মনে থাকে না, একটু দেখে নিও, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার। এফেক্টিভ প্রেশার কাকে বলে তোমরা জানো, আমি পড়িয়েছি। ওভারবার্ডেন মানে কতটা উপরে আছে, কতটা উপরের ব্যাপারটা ধরা হচ্ছে। তাহলে এফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার এই একটা ফর্মুলা ইউজ করলে আমরা সিএন এর ভ্যালু পেয়ে যাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর মনে রাখতে হবে এই ওভারবার্ডেন প্রেশার এটা 280 কিলোনিউটন পার মিটার স্কয়ার, এর বেশি যদি হয় তাহলে আর আমরা এই কারেকশনটা করি না, ঠিক আছে, তাহলে আমরা এই কারেকশনটা করি না। ওকে, আচ্ছা, ওয়াটার টেবিল কারেকশনটার ক্ষেত্রে কি, ওয়াটার টেবিল কারেকশনটার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে কারেক্টেড ভ্যালু যদি এনসি হয় তাহলে এনসি ইকুয়াল টু হচ্ছে n0 প্লাস 0.5 n0 মাইনাস 15, ঠিক আছে। এই ফর্মুলাটা ইউজ করে n0 মানে যেটা আমরা টেস্ট থেকে পাচ্ছি, বা সরি বা এই ওভারবার্ডেন কারেকশন করার পর যেটা পাচ্ছি, ঠিক আছে। ওভারবার্ডেন কারেকশন করার পর ধরো এন ভ্যালু তুমি সাপোজ যদি এমনিতে পেয়েছিলাম ধরো 15, ঠিক আছে, ওভারবার্ডেন কারেকশন করার পর তারপর সেটা হলো 16, তাহলে আমরা এখানে কিন্তু n0 থেকে 16 পুট করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝে গেলে যে এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন n0 এর মান 15 থেকে বেশি হবে। 15 যদি কম হয় তাহলে আর আমাদের ওয়াটার টেবিল কারেকশনের দরকার নেই, বা ডাইলেটেন্সি, এটাকে ডাইলেটেন্সি বা সাবভার্জেন্স কারেকশনও বলে, সেটার আর কোনো দরকার নেই। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের এসপিটি টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমাদের প্লেট লোড টেস্ট। দুটো টেস্ট সম্পর্কে আমি ডিটেলে বললাম। স্যালো ফাউন্ডেশন থেকে আর আলাদা করে কিছু সেভাবে ইম্পর্টেন্ট নয় আর কি, তবে অবশ্যই বুঝতে পারছো কোনো চ্যাপ্টারে তো শেষ কিছু হয় না, জ্ঞানেরও কোনো শেষ হয় না, অনেক কিছু পড়া যায়, অনেক কিছু আসতে পারে পরীক্ষায়, বাট মূলত বা সাধারণত ভাবে আমাদের এইটুকুটা করলেই এখানটা শেষ হয়ে গেল। ওকে, তাহলে আমি নেক্সট যে ক্লাসটা করবো সেই নেক্সট ক্লাসে কিন্তু আমরা পাইল ফাউন্ডেশনে চলে যাবো, ঠিক আছে। তাই তোমরা যারা আর কি আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট যে, বা পুরনো যারা রিকোয়েস্ট যে ভিডিওগুলোকে লাইক করো এবং শেয়ার করো, নতুন যারা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগবে আর কি। তো এই আর কি, আবার নেক্সট ক্লাস নিয়ে খুব 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 তাড়াতাড়ি আসবো, আমি এটা শিওর। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে যতদিন না আসে ততদিন পর্যন্ত সঙ্গে থাকো, ভালো থাকো। আর এখন কোভিড চলছে, সবাই কোভিডের যে প্রোটোকলগুলো গভর্নমেন্ট বলেছে সেগুলো মেনটেন করবে।